কয়েকটি নক্ষত্র নিঃশেষে লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব 11। রাত 1:30। সিলেট শহর তবু একেবারে ঘুমিয়ে পড়েনি, কিন্তু কোলাহল ও ভিড় ফুরিয়ে এসেছে তার। সেই সময় পা টেনে টেনে সেতু এসে দাঁড়ালো হোটেলের প্রবেশদ্বারে। আপাতত কেউ নেই সেখানে, ফটক বন্ধ। বেশ কিছু সময় আগেই হোটেলের মেহমানসহ সকলের যাতায়াত বন্ধ হয়েছে পুরোপুরি। সেতুর হাতে একখানা জুতো, সেটাও ফটকের সামনে এসে ছুঁড়ে ফেলে দিল। পায়ের পাতা ক্ষয়ে গেছে বোধ হয়, পা ফেলে দাঁড়াতে কষ্ট হচ্ছে। সেতু জোরে জোরে কয়েকটা বার ফটক ধাক্কালো। এরপর আর কোনো ধাক্কাধাক্কি নয়, ফটকে হেলান দিয়ে ক্লান্ত হয়ে বসে পড়ল মাটির ওপর। অনেকক্ষণ পর আবার মৃদু ধাক্কার সাথে আনমনে ডেকে উঠল, ঋতু, এই ঋতু। সেটা কে অযাচিত পরিস্থিতিতে ঋতুর শোনার কথা নয়, কিন্তু ঋতু ছুটে এলো দুজন লোক নিয়ে। সেতুকে ধরে তুলে নিয়ে গেল কক্ষে। সেতু বলতে চায়, তুই কি গেটের সামনে ঘুরঘুর করছিলি? আমার ডাক শুনলি কি করে? তোকে কে বলেছে আমার জন্য চিন্তা করতে? আমার জন্য চিন্তা করবি না, আমার বিরক্ত লাগে। আমি একা, বুঝলি? আমার কোনো পিছুটান নেই। ঋতুর চোখ মুখ বিস্ফোরিত। সেই রকম অস্থির চিত্তে এসে প্রশ্ন করে যায়, তুই কোথা থেকে আসছিস? এত দেরি হলো কেন? তোর পা কেটে গেছে কি করে? এই সেতু, হাত এতখানি কাটলো কি করে? হায় আল্লাহ, হাত থেকে রক্ত পড়ছে। কি হয়েছে তোর? সেতু, হাতটা চেপে ধর না, রক্ত আসছে। সেতু চুপ করে ঘড়ির দিকে তাকিয়ে থাকে। টিকটিক করে সেকেন্ডের কাঁটাটা প্রতি 1 মিনিট অন্তর প্রতিটা বিন্দুকে আবর্তন করছে। ঋতু আরও বিচলিত হয়ে উঠে দাঁড়িয়ে পড়ে। এই সেতু, সুইট ভ্যাকই। ও মা, উনি আসেননি? এই, ওনাকে কি গেটের বাইরে রেখে এলাম? তোরা কোথায় গিয়েছিলি? রুয়াত ভাই ছিল তোর সাথে? সেতু এতক্ষণে তাকায় একবার ঋতুর দিকে, দৃষ্টি দুর্বদ্ধ। ঋতু যেন পাপ করে ফেলেছে শেষ প্রশ্নটা করে, সেভাবে দ্রুত শুধরে নেয়, সুইট ভাই কোথায়? তখন মোহর এসে নিঃশব্দে দরজায় দাঁড়ায়। সেতু উঠে ঋতুর কক্ষ ছেড়ে বেরোতে বেরোতে শুধু বলল, আমি জানি না। ঋতু পিছু দৌড়ে সেতুর কক্ষ পর্যন্ত এসেও ধরতে পারল না। সেতু দরজা আটকে দিল ভেতর থেকে। মোহর ঋতুকে জিজ্ঞাসা করে, মিস সেতু একা ফিরেছেন ঋতু? আবার সুইট গাছের ব্যাপারেও জানেন না? হক সাহেবের ব্যাপারে কিছু বলল? ঋতু জানায়, সেতু রুয়াদ ভাইয়ের নাম মুখে নেয় না মোহর আপু। রাতভর মোহর ঋতুর ঘরে চুপটি করে বসে থাকলো। রুয়াদ ও বাসার ফিরল না। সকালবেলার সফর তাদের জাফলং ডাউকি ব্রিজ। সেতু বিছানায় পিঠ রাখলো না, সে আস্তে করে বসলো মেঝের ওপর। কতক্ষণ বসে থাকলো ওভাবেই। এক সময় মেঝের ওপরে হাত পা গুটিয়ে শুয়ে পড়ল। চুপ করে শুয়ে রইল। হাতের ক্ষত থকথক করছে, নোংরা মাটি ছুঁয়েছে, তীর তীর করে ব্যথা বাড়ছে। ব্যথায় সেতু তৃপ্তিবোধ করে, রাতের বাকি সামান্য কিছু। সে সময় সেতুর চোখ বুঝে আসে। কতক্ষণ পেরোয় বলা যায় না। ফজরের আজান কানে আসতেই সেতু উঠে ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছাড়ে। চুপচাপ দাঁড়িয়ে থাকে শাওয়ারের নিচে। আয়নাতে দেখে শরীরের ছুঁয়ে গড়িয়ে যাওয়া পানির চলন। হাত পায়ের কাটা স্থানগুলোতে পানি লেগে আগুনের মতো জ্বলে ওঠে ব্যথারা, কিন্তু শরীরের মালকিনের সেসবে যায়টায় আসে না। ব্যথারা তার কাছে পাত্তা না পেয়ে হতাশ হয়। সে তো গোসল শেষে উজু করে এসে নামাজে দাঁড়ায়। ক্ষয়ে যাওয়া পায়ের পাতা ফেলে দাঁড়াতে অসহ্য জ্বলন শুরু হয়। সেতুর সেজদা বড় লম্বা হয়। সে যতটা সময় নামাজের বাকি সকল বিধানগুলো আদায় করে, তার চেয়ে বেশি সময় সেজদায় পড়ে থাকে। অনেকক্ষণ পর মাথা তোলে, বোঝা যায় না চোখগুলো ভেজা কিনা। নামাজ শেষ করে মোনাজাত ধরে, চুপচাপ তাকিয়ে থাকে রবের উদ্দেশ্যে তুলে ধরা হাত দুটোর দিকে। সময় যায়, আকাশে আলো ফুটতে শুরু করে। সে তো আরাম করে বসে থাকে যায় নামাজে। নয়নতারা ময়মনসিংহের ভোর অনেক দেখেছে। ব্রহ্মপুত্রের সিনা চিরে সূর্যটা ঘুম ছেড়ে ধীরে ধীরে উঠে এসেছে ময়মনসিংহের আকাশে। আজ সে সিলেটের ভোর দেখতে হোটেল রুম থেকে বেরিয়ে পড়ে।
পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে পঞ্চম তলায় জিমনেশিয়ামে অদ্রিজকে দেখতে পেয়ে পা থামে তার। অদ্রিজ ট্রেডমিলে দৌড়াচ্ছেন। পরনে একটা 3/4 প্যান্ট ও বাহুতে বাঁধা রুমাল ছাড়া শরীরে কিচ্ছু নেই। শরীর থেকে টুপটুপ করে ঘাম ছুটছে দৌড়ের গতির সাথে। সে আস্তে করে সরে যাচ্ছিল। সে সময় বড্ড ভারী সে আওয়াজ আসে, মিস্ট্রেস। একটু হাঁপিয়ে ওঠা তবু ঠান্ডা আহ্বান, অথচ নয়নতারা পিছু ফিরে দেখল এখনও তার দিকে সরাসরি তাকাননি অদ্রিজ। সে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ালো। অদ্রিজকে যতবার সে এমন অর্ধনগ্ন দেখেছে তার অস্বস্তি হয়। তাকে হক সাহেব বড় লিহাজ দিয়ে বসেছেন। তার চোখ এখনও খুব সংকুচিত। সে ওদিক ওদিক তাকিয়ে চোখ বাঁচাতে লাগলো। অদ্রিজ কান থেকে হেডফোন খুলে তার দিকে এগিয়ে দিলেন। সে হেডফোন হাতে নেবার সময়ও অদ্রিজের দিকে তাকালো না। তা দেখে অদ্রিজ বললেন, তোমার চোখে কি হয়েছে? ট্রিক্স কাজ করলো। সঙ্গে সঙ্গে নয়নতারার চোখ ফিরিয়ে তাকিয়ে চমকালো, কি হয়েছে? আমার চোখে কি হবে? অদ্রিজ দৌড়ের গতির সঙ্গে হাঁপানো আওয়াজে বললেন, এদিকে তাকাচ্ছ না কেন? নয়নতারা চোখ নত করে। একটু জোরে করে বলে ওঠে, ইউর নেকেড। নেকেড? হোয়াট দ্য এফ আর ইউ সেইং? সর্বনাশ, দৌড়াতে দৌড়াতে প্যান্ট খুলে পড়ে টরে গেছে নাকি? টের পাওয়া যায়নি। সঙ্গে সঙ্গে অদ্রিজ ট্রেডমিল থামিয়ে চমকে নিজের শরীরের নিচের দিকে তাকালো। না, প্যান্ট তো দিব্যি পরনে আছে। তিনি ট্রেডমিল থেকে নেমে বাহু থেকে রুমাল খুলে শরীর মুছতে মুছতে বললেন, নেকেড? আর ইউ ইন দ্যাট কাইন্ড অফ ইমাজিনেশন? ছি, হোয়াট ছি? আমি এমন একটা ইমাজিনেশনে থাকতে পারি। অদ্রিজ একটু নাক কুচকে বের করলেন, ওয়েল, কুড বি, নট ইম্পসিবল। ইউ আর অ্যাট দ্যাট এজ আফটার অল। নয়নতারা ইংলিশ মিডিয়ামের ছাত্রী হয়েও অদ্রিজের অমন নেটিভের মতো পারফেক্ট গড়গড়ে ইংরেজি এক্সটেন্ট বুঝতে পারলো না ঠিক মতো। বলল, নট কমপ্লিটলি, বাট ইউ আর অলসো হেল্প নেকেড। আই এম নট কমফোর্টেবল উইথ দ্যাট। নয়নতারা মাথা নেড়ে চেড়ে কথাগুলো যেমন সুন্দর করে উচ্চারণ করলো, তার বলার ভঙ্গি দেখে হাসি পেল অদ্রিজের। তিনি আঙুল দ্বারা কপাল চাপলেন। তো এখন কি ওপরেও ব্লাউজ পরে থাকতে বলছো? নয়নতারা রেগে অন্যদিকে তাকিয়ে রইল। অদ্রিজ তা দেখে হাসলেন। আমি এখন কোথায়? আমার মাথায়। ও ও, মাই প্লেজার। হাসি ছিটকে এলো অদ্রিজের স্বর থেকে। নয়নতারা রেগে বিড়বিড় করে বলল, আপনি কোথায় আপনি জানেন না? আপনি এখন জিমে বডি শডি প্রদর্শন করছেন। অদ্রিজ বললেন, এক্স্যাক্টলি। আমি এখন জিমে, মানে হলো জিমনেশিয়ামে। জিমনেশিয়াম শব্দটা কোথা থেকে এসেছে জানো? নয়নতারা নাক মুখ কুচকিয়ে বাচ্চাদের মতো অন্যদিকে তাকিয়ে আছে। অদ্রিজ তা দেখে বাঁকা হেসে বললেন, গ্রিক শব্দ জিমনোস থেকে এসেছে, জিমনেশিয়াম। জিমনোস অর্থ হলো নেক্ট। আগের দিনের গ্রিকরা শরীরচর্চা বা কোনো স্পোর্ট টাইপ কসরত খেলা প্রতিযোগিতা অংশগ্রহণ করত ফুললি নেক্ট হয়ে। সেখান থেকেই শরীরচর্চার স্থানের নাম এসেছে জিমনোস টু জিমনেশিয়াম। নয়নতারা বলল, আই সি। তার মানে হলো যারা শরীর চর্চা করে তারা এক একটা বদ্ধ পাগল, কাইন্ড অফ। নয়নতারা বিড়বিড় করে বলল, আপনিও তাদের একজন? অদ্রিজ মাথা নেড়ে মেনে নিলেন, নো ডাউট। তবে ঘটনা হলো, একবার গ্রিসের অলিম্পিকে এক দৌড়বিদ দৌড়াতে দৌড়াতে তার কাপড় খুলে পড়ে যায়। সে লোক তবু দৌড় থামায়নি। সে দৌড়ে প্রথম বিজয়ী হলো। তখন লোকেদের ধারণা হলো ল্যাংটা হয়ে খেললে খেলা জেতা যায়। সেই থেকে অলিম্পিক খেলায় কেউ কাপড় চোপড় পরতো না, সবাইকে জিততে হবে। এছাড়া ঝামেলাও কম, নো ক্লোথস নো মুসিবত। নয়নতারার মাথা ঘুরতে লাগলো এসব কথা এত অবলীলায় বলতে শুনে। এই লোক কি আসলেই পাগল নাকি বেশি মুক্তমনা? কোনো লেহাজের বালাই নেই, সাধারণ সংকোচ বোধটুকুও নেই। সে বলল, সিরিয়াসলি, আ ক্লথস ইভেন আ প্রবলেম? আনডাউটেবলি ইয়েস। তাছাড়া তখন তো আপনার মতো সুন্দরী লাজুকলতাদের সেসব গ্রাউন্ডে এসে এভাবে নেক্ট পুরুষ দেখে লজ্জিত হয়ে নজর বাঁচানোর অনুমতি ছিল না। পুরুষ দেখলে সমস্যা কি? কোনো সমস্যা নেই।
নয়নতারার মনে হলো এই লোকের চিকিৎসা দরকার, কিন্তু এত ভোরে ডাক্তারখানা খোলা পাওয়া যাবে কি না। তাছাড়া এই ভোরে ডাক্তারকে ঘুম থেকে টেনে তুলে এমন একটা রোগীকে সামনে বসিয়ে দিলে এর কথাবার্তা শুনে ডাক্তার ঘুম ঘুম চোখে নিজেই পাগল হয়ে যাবে। সে বলল, গ্রিসে মেয়েদের বাইরে আসার অনুমতি ছিল না। সে কত বছর আগের কথা বলছেন আপনি? 1000 দিনেক। নয়নতারা নাক ফুটিয়ে তাকালো, আবার অদ্রিজের নগ্ন শরীরে চোখ যেতেই অপ্রস্তুত হয়ে নজর সরিয়ে নিল। তার নাজেহাল অবস্থা দেখে অদ্রিজ শব্দ করে হেসে উঠলেন। প্রথমবার অদ্রিজের পরিমিত চাপা নিঃশব্দ হাসির ব্যতিক্রমে হাসির আওয়াজ শুনতে পেয়ে সপ্রদীপ হয়ে তাকালো নয়নতারা। অদ্রিজ হাসতে হাসতে বললেন, সেই হিসেবে আমি ফার মোর দ্যান ইনাফ পর্দাশীল পুরুষ। নট টু ফরগেট, তুমি সেই গ্রিক শব্দ নেক্ট থেকে আসা ম্যান জিমনেশিয়ামে দাঁড়িয়ে আছো। সেখানে এর চাইতেও খারাপ অবস্থায় কোনো পুরুষকে দেখলেও তোমার বলার কিছু নেই। নয়নতারা নিজেকে কয় কদম পিছিয়ে নিতে নিতে বলল, আপনার এই পাগলখানায় আমি আসিনি, ঢুকতেও চাইনি আপনার গ্রিক জিমনেশিয়ামে। এটা জিমনেশিয়াম না, পাগলনেশিয়াম। আপনি ডেকে ঢুকিয়েছেন। মাথা ঘুরছে আমার। অদ্রিজ হো হো করে হাসলেন। ভরিক কিশোরে পৌরুষ হাসির ঝংকারে নয়নতারার হাত শিরশির করল। তখনও কিছুটা হাঁপাচ্ছেন অদ্রিজ। হা করে শ্বাস ফেলছেন, ঠোঁট শুকনো চড়চড়ে। বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করতে করতে বললেন, এত ভোরে উঠেছ কেন? নয়নতারা বলল, ভোরের হাওয়া খেতে। আপনি নিয়মিতই ব্যায়াম করেন? করতে হয়। চট করে নয়নতারা প্রশ্ন করল, কেন? অদ্রিজ পানির বোতল নিতে এগিয়ে যাবার পথে নয়নতারাকে পাশ কাটানোর সময় কানের কাছে ফিসফিস করে বললেন, কার্ডিওভাস্কুলার ফিটনেস। নয়নতারা শিহরিত হয়ে উঠল। তরতর করে পৌরুষ দেহের ঘাম ও ফিকে ম্যান পারফিউম মিলে পেঁচাখানে ঘ্রাণে এসে ধাক্কা মারল তাকে। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনার হার্টের সমস্যা আছে নাকি? অদ্রিজ হাসলেন। হ্যাঁ না কিছুই বোঝা গেল না। এতটা ঘামার্তক ও শুকনো গলায়ও মাত্র 2 চুমুক পানি পান করলেন। করলেন বলতে করতে পারলেন যেন। এর চেয়ে বেশি তিনি পানি পান করতে পারেন না। বোতল রেখে বললেন, কোথায় যাচ্ছিলেন? নয়নতারা বুড়ো কুচকালো। এ প্রশ্নের উত্তর সে মাত্রই দিয়েছে, কিন্তু অদ্রিজ এমনভাবে প্রশ্ন করছেন যেন এইমাত্র দেখা হলো এবং তিনি কিছুই জানেন না নয়নতারার সম্বন্ধে। সবে কথা শুরু হয়েছে। নয়নতারাকে তাকিয়ে থাকতে দেখে কি বুঝে যেন অদ্রিজ বললেন, হ্যাভ আই আস্কড ইউ দ্যাট কোয়েশ্চেন আ হুইল অ্যাগো, মিস্ট্রেস? নয়নতারা অবাক হলো। অবভিয়াসলি আই জাস্ট রিসেন্টলি অ্যান্সার ইট। অদ্রিজ কেমন করে যেন হাসলেন। বয়স হয়েছে তো, মেমোরি লস পিরিয়ডে আছি বলে বাহুতে রুমালটা ফের বাঁধতে লাগলেন। নয়নতারা বলল, আমি ভেবেছিলাম রুমালটা শুধু স্টাইল, এটার যে কোনো কাজও আছে তা দেখে ভালো লাগলো। অদ্রিজ নিঃশব্দে হাসলেন। রুফটপে যাবে? সিলেট শহরের ভোর সুন্দর। নয়নতারা ভুরু কুচকে রইল। তারা মনে হতে লাগলো, আসলেই মেমোরি লস লোকটার। আচ্ছা, এমন কি হতে পারে না অদ্রিজের কথা মতো তিনি আসলেই অনেক বয়স্ক? সে চাচ্চুর সাথে ছোটবেলায় সিনেমায় দেখেছে কসমেটিক সার্জারি করে বুড়োরা জোয়ান সেজে থাকে। এমন কেস নয় তো? লোকটা বারবার বয়সের কথা জাহির করেন কেন? নাকি নয়নতারাকে শিশু বাচ্চা ভাবেন? সিঁড়িতে উঠতে উঠতে অদ্রিজ জিজ্ঞাসা করলেন, তোমার ছবি কবে পাবো? আমার? আপনার একটা ছবি এঁকেছি কাল, অর্ধেক। অদ্রিজ কথা শেষ করতে দিলেন না। তোমার ছবি? তোমার? আমি আমাকে দেখতে পছন্দ করি না। নয়নতারা অপ্রস্তুত হয়ে ঠোঁট চেপে ধরল। একটু ভেবে একটা অজুহাত বের করে জিতে যাওয়া হাসি এসে বলল, আমি তো রেফারেন্স ছাড়া ছবি আঁকতে পারি না। আমার কাছে আমার রেফারেন্স কই? আপনি আমাকে আমার সামনে বসিয়ে দিতে পারলে ছবি এঁকে দেব। হোটেল রোজভিউ এর রুফটপ সুন্দর। মাঝখানে ছোট্ট একটি নীল জলের সুইমিং পুল আছে, কিছু পাতাবাহার ও ফুল গাছ সহ বসার ব্যবস্থাও। ভোরের মিঠা হাওয়া নয়নতারাকে পেয়ে বড়
উতলা হয়ে তার চুল নাড়া দিতে লাগলো। শরীরে 7 রঙা জর্জেটিয়া ওড়নাটা পতপত করে উঠতে লাগলো পেছনের দিকে। সূর্যের আলো তখনও ছড়িয়ে পড়েনি, রাস্তাঘাট ব্যস্ত হয়নি। নয়নতারা চোখ বুঝে ফেলল, মনে মনে হিসাব কষতে লাগলো, ব্রহ্মপুত্রের তীরে মাতাল হাওয়া বেশি মায়ামাখা নাকি আজকের সকাল। কেউ জিতল না, দুটোর কাটাকাটি হলো। সে সময় অদ্রিজ প্রধান কোথা থেকে যেন মুঠো ভরে একগুচ্ছ শুভ্র নয়নতারা ফুল এনে নয়নতারার হাতে দিয়ে বললেন, নাও, তোমায় এক মুঠো তুমি দিলাম। নয়নতারা অবাক মুগ্ধ চোখে বিশাল দুটো হাতের মুঠ ভরা ফুলগুলো দেখে নেচে উঠল। কোথা থেকে আনলেন এগুলো? অদ্রিজ বললেন, মুভ ব্যাক। ডুয়াস এসেই। নয়নতারা পিঠ ঘুরিয়ে দাঁড়ালো। রাতের এলোমেলো বেনি থেকে ছিটকে আসা অবাধ্য চুলগুলো মেয়েদের রূপের অলংকার দেয়। সেই বেনির ফাঁকে ফাঁকে ফুলগুলো গুজে দিয়ে অদ্রিজ বেনিটা নয়নতারার পিঠ ঘুরিয়ে সামনে এনে দিয়ে দ্বিধাগ্রস্ত স্বরে উচ্চারণ করলেন, রিপানজেল। নয়নতারার চোখ চকচক করে উঠল। শরীরটা ফুরফুরে হাওয়ার মতো হালকা অনুভূত হতে লাগলো। তার তুলনায় এমন বয়সে বড় পুরুষটির সাথে এই ঘটনাবহুল একদিনের সঙ্গে সে কতটা ফ্রি হয়ে উঠেছে। ভয় ও সংকোচ কেটে গেছে, বন্ধুত্ব বা পরিচিতির মতো কিছু একটা গড়তে লেগেছে। অদ্রিজ ভাইয়াকে তার ভালো লাগছে। সে পিছু ফিরে দেখল অদ্রিজ কাউকে কল করে কিছু নির্দেশ দিচ্ছেন। তার খানিক পরেই সিদ্ধার্থ একখানা বিশাল আয়না ও নয়নতারার চিত্রকর্মের সমস্ত সরঞ্জাম বোঝাই করে নিয়ে রুফটপে হাজির হলো। নয়নতারাকে দেখেই মুচকি হাসল। গুড মর্নিং ম্যাডাম। সিদ্ধার্থ একটি শার্ট এনেছে। অদ্রিজ তোয়ালিটা সিদ্ধার্থের কাঁধে তুলে দিয়ে শার্টখানা গায়ে জড়ালেন। নয়নতারা অবুঝের মতো অদ্রিজের দিকে তাকালো। সিদ্ধার্থ চলে গেলে অদ্রিজ নয়নতারাকে মোড়ার মতো এক স্থানে বসিয়ে দিয়ে তার সামনে কিছু দূরে বড় আয়নাটা দাঁড় করিয়ে দিলেন। নয়নতারা তার সামনে একটি নয়নতারাকে বসে থাকতে দেখতে পেল। সে তার দিকে তারই মতো করে চেয়ে আছে। সকালের স্নিগ্ধ হাওয়া চঞ্চল নরম আলোয় বেনিতে গোজা সাদা নয়নতারাদের উকিঝুঁকি, সাথে কিশোরী নয়নতারার কি নিজের অসামান্য রূপলাবণ্য অনুভব করতে পারল তা বলা যায় না। কিন্তু আয়নাতে তার পেছনে একজোড়া গ্রিসের এজিয়ান সাগরের মাফিক নীল শান্ত চোখের মণিকে তার প্রতিছবিতে নিমগ্ন দেখতে পেয়ে সে লজ্জা পেয়ে চোখ নত করল। সে গ্রিক দেবতাদেরকে দেখেনি, গ্রিসের মানুষদেরকেও দেখেনি সরাসরি, কেবল ছোট চাচুর মুখে শুনেছে। আর শুনেছে অদ্রিজ প্রধানকে দেখতে ইউরোপিয়ান, বিশেষত গ্রিকদের মতো লাগে, কিন্তু নীল চোখ দুটো আবার আইরিশদের মতো। নয়নতারার একবার মনে হলো অদ্রিজ কি গ্রিক দেবতা অ্যাপোলোর মতো সুদর্শন ও নিখুঁত পুরুষ দেহের অধিকারী, আর আয়নায় ভেসে থাকা শুভ্র নয়নতারার বেনিতে গোজা নয়নতারা সে কি গ্রিক দেবী আফ্রোদিতের মতো রূপবতী? অদ্রিজ তার ক্যানভাস, তুলি ও রং হাতে তুলে দিয়ে বললেন, তোমার রেফারেন্স, তুমি তোমার সামনে বসা, এবার এঁকে দাও আমার ছবি, দেখো আর আঁকো। এই চিত্রকর্মটির নাম হবে নয়নতারায় নয়নতারা। নয়নতারার হাত থেমে রইল। সে তুলিতে রং মেখে নিয়ে কেবল তাকিয়ে রইল আয়নার দিকে। আয়নাতে দৃশ্যমান মেয়েটি তার রেফারেন্স, তাকে তা রাখতে হবে। এর আগে কখনোই তুলি হাতে সে এমন আনারির মতো বসে থাকেনি। রং ও তুলি হাতে এলেই অঙ্কনে সে হাত ভরে উঠেছে। আজ সে শুধু নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইল। আরও একটি চিন্তা হলো, তার পাশে যে সেই প্রতিচ্ছবিতে একটি পুরুষভাব দেখতে পাওয়া যাচ্ছে, তার কি করবে নয়নতারা? আয়নায় জীবন্ত রেফারেন্স হিসেবে যা আসবে সবটা আঁকবে, তাই তো উচিত, এমনটাই তো বলল লোকটা। কিন্তু তিনি যে আবার নিজেকে দেখতে পছন্দ করেন না। নয়নতারার হাতের দ্বিধা ছুটল না কতক্ষণ। তার মনে হতে লাগলো সে আগে কখনোই এমনভাবে আয়না দেখেনি, নাকি আয়না দেখার দৃষ্টি ও মনের এই শিরশিরে ভাবটা আগে অনুভব করেনি। তাই বুঝি আগে কখনোই নিজেকে এমন অঢেল সুন্দরী আর পরিণত কিশোরী যুবতী লাগেনি। আজ নয়নতারা নিজের ভেতরে আরেকটি নয়নতারাকে অনুভব করল, ঠিক চিত্রকর্মের নামের মতো, নয়নতারায় নয়নতারা। আগে টের পায়নি ভেতরের এই নয়নতারাকে।
এইজন সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ আলাদা। নয়নতারা তুলির আঁচড় কাটল ক্যানভাসের বুকে। সর্বপ্রথম সে সাজিয়ে তুলতে লাগলো এলোকেশের বুকে গুজে বসে থাকা শুভ্র নয়নতারাদেরকে। কতটা মশগুল সে হয়ে পড়ল বরাবরের মতো তুলির আঁচড় টানতে টানতে। কিন্তু তার মগ্নতা কাটল ডিয়াসলাইটের কাঠের ঘর্ষণের আওয়াজে। নয়নতারা পিছু ফিরল না, বরং বেনি থেকে নজরটা পুরুষ অবয়বে সরালো সামান্য। তার চোখ থমকালো। বড় নিশ্চিন্তে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ঠোঁটের ভাঁজে ধরে রাখা সিগারেটের শলকায় আগুন জ্বালাচ্ছেন অদ্রিজ। নয়নতারা যখন তাকালো, হাতে ঝাঁকিয়ে ডিয়াসলাইটের কাঠি নিভিয়ে কোথাও ছুঁড়ে মারলেন অদ্রিজ। সঙ্গে সঙ্গে মুখ থেকে পাজা পাজা ধোয়া মুক্ত হয়ে কুণ্ডুলি পাখি হাওয়ায় জমতে লাগলো। অদ্রিজ বড্ড বেপরোয়া ভঙ্গিতে সিগারেটের শলকা ঠোঁট থেকে আঙুলে নামিয়ে এনে নয়নতারার দিকে না তাকিয়ে বললেন, মেনশন নট মিস্ট্রেস, আমি চেইন স্মোকার। এটা লুকানোর কিছু নেই। আপনার খুব বেশি ঘেন্না থাকলেও আমি স্মোকার। এর কোনো কিন্তু তবে নেই। গতকালও সিগারেট খাই না বলে খেয়ে এসেছি। আপনারা কাজ শেষ করুন, অল্প একটু টেনে ফেলে দিচ্ছি। স্মেল অতদূর যাবে না ফর শিওর, আল কেয়ার। নয়নতারা সত্যি থমকে বা অবাক কিংবা রাগান্বিত হয়ে পিছু ফিরল না, বরং অদ্ভুত দৃষ্টিতে দেখতে লাগলো আয়নায় লোকটাকে। উলফ হেয়ারকাটের সাথে গ্রিকদের মতো উচ্চতা ও চেহারা সম্পূর্ণ পুরুষটির পরনে এক 3/4 প্যান্টের সঙ্গে একটি কালো নীলচে চেক শার্ট। ওপরের 3টে বোতামও আলগা। বুকের পশম দেখা যাচ্ছে। লোকটা গতকাল ডাহা মিথ্যে বলেছে তাকে। এখন তার রেগে যাওয়া উচিত। এমন নিখুঁত মিথ্যাবাদীর সাথে কথা কাটাকাটি করে একদম দূরে সরে যাওয়া সই। সে মিথ্যে সহ্য করতে পারে না। কিন্তু আজ নয়নতারার ভেতরে এই মিথ্যুকের জন্য জমা রাগটুকুও পাত্তা পেল না। কেন, এর উত্তরটা বড্ড ঘোলাটে, রহস্যময়। নয়নতারা টের পেল প্রথমত আয়নার প্রতিছবিতে পুরুষটির সিগারেটের শলকায় দেয়া এক একটি লম্বা টানের দৃশ্য তার দেখতে ইচ্ছে করছে। সাথে ভেতরে একটি উকিল নিযুক্ত হয়ে গেছে। সেই উকিলটি সম্ভবত নতুন নয়নতারা। সে বলছে লোকটা মিথ্যে ভেঙে সত্যতে এনেছে। তবু রাগ করলে যে তা অনর্থ হবে সেটা তুমি বোঝো না নয়নতারা। নয়নতারার বুক ডিপ ডিপ করতে লাগলো। সে দেখল অদ্রিজের এক একটি টান মোটেই স্বাভাবিক স্মোকারদের মতো নয়। সে এক একটি টান দেবার পর চোখ বুঝে ফেলছে। ঘাড়ো করে শ্বাস টানার সাথে সাথে যেন জগৎ থেকে হারিয়ে যাচ্ছে ক্ষণকালের জন্য। নয়নতারা কিছুক্ষণ পর গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, আপনি আর কি মিথ্যে বলেছেন আমায়? অদ্রিজ পেছন থেকে ঠিক আয়নার ভেতরে নয়নতারার চোখে চোখ গেঁথে তাকালেন। তুমি কি সত্যি জানতে চাও? নয়নতারা প্রথমত অদ্রিজের ওই মহাসাগর মাফিক চোখের হদিস টানল। আপনি কি বিদেশি? আপনার চোখের রং, ইংলিশ এক্সটেন্ট সব কিছুই ফরেনার টাইপ। অদ্রিজ হাসলেন। পড়ালেখার সুবাদে বিদেশে থেকেছে, এখন ব্যবসার কাজে যাতায়াত চলে। কিন্তু চোখের রং জিনগত সমস্যা, মেলানিন পিগমেন্ট কম। ওটাকে রোগ বললে বলতে পারো। আই ডোন্ট মাইন্ড। নয়নতারা প্রতিবাদ করে উঠল, আই ডু। জেনেটিক্যাল সিমটমস কোনো রোগ নয়। আপনি এশিয়ান, কিন্তু আপনার চোখ আইরিশদের মতো। ওটা একটা মিউটেশনাল অ্যাভলিউশন। আমি বিজ্ঞানের ছাত্রী। নয়নতারা যখন কথা বলে অদ্রিজের হ্যারি পটার সিনেমার হারমাওনি গ্রাঞ্জের কথা মনে পড়ে। ঠিক অমন ভঙ্গিতেই অভিজাত ও গম্ভীর্যপূর্ণ বাচ্চা সুলভ ভঙ্গিতে প্রতিবাদ করে ওঠে। অদ্রিজ প্রধান সিগারেট ফেলে জিহ্বায় ঠোঁট ভিজিয়ে হেসে বললেন, আর আপনি কি করেন পেশা? বাবার ব্যবসা। আপনার নিজের স্বার্থের জন্য এত আয়োজন, আমার স্বার্থের কি হবে? ভুলিনি। ওটা ঠিক সময় এলে তুমি শিখে যাবে। সঠিক সময় কোনটা? ঋতুর ধরে আনা নার্সটি নতুন। সেতুর মাংস আলগা, গভীর থকথকে ক্ষত দেখে নার্সটি বলল, কতক্ষণ আগে কেটেছে হাত? ঋতু চট করে জবাব দিল, কাল রাতে। নার্স মাথা নাড়ল, মনে হচ্ছে না, এটা আরো আগের কাটা। ঋতু বিরক্ত হলো, আরে বলছি কাল রাতে কেটেছে। আগে কি করে কাটবে? কাল রাতে একটা অ্যাক্সিডেন্টে হয়ে কেটেছে।
দ্রুত ব্যান্ডেজ করুন তো, দেখা যাচ্ছে না এসব। উফ, কি অবস্থা। নার্স সেতুর মুখের দিকে তাকিয়ে আরও দ্বিধাগ্রস্ত হলো। তার কোনো হেলদোল নেই, আর না সে মুখে কোনো শব্দ বের করবে বলে মনে হলো। হাতের তালু টান জায়গা, সেলাই দেয়া যাবে না। কাচের মাথায় তুলোতে কিছুটা ফিউসিটিক অ্যাসিড লিকুইড লাগিয়ে ক্ষতটা পরিষ্কার করার চেষ্টা করলো নার্স। গভীর ক্ষত, তার উপর মাটি ঢুকেছে, পানিতে ভিজিয়েছে, যত্নহীন পড়ে আছে কতক্ষণ তা নিয়ে দ্বিধায় ভুগতে ভুগতে নার্স ব্যান্ডেজের প্রক্রিয়া চালাতে লাগলো। থকথকে ক্ষতর উপর ড্রেসিং প্রসেস চালানোর সময় নার্স নিজেই সংকুচিত হয়ে যাচ্ছিল। ঋতু দেখতে পারল না, সরে গেল। ছাত্রদের চোখ গোল্লা গোল্লা হয়ে গেল। কেবল সেতু অদ্ভুত দৃষ্টিতে অপলক ক্ষতর দিকে তাকিয়ে হাঁটু দুলাতে লাগলো। নিথর দৃষ্টি, ব্যথা বা অনুভূতির বালাই নেই। নার্স অবাক হয়ে বলল, ডাজন্ট ইট হার্ট? নট গেটিং পেইন? সেতু হেসে ফেলল, পেইন? অনলি পেইন ক্যান মেক মি পাওয়ারফুল। আই ডোন্ট গেট পেইন, I get power through pain. Need more and more pain. নার্স অবাক হয়ে সেতুর মুখের দিকে তাকাতেই সেতু বিরক্ত হয়ে তাড়া দিল দ্রুত করতে। সেবা যত্ন নিতে এত সময় দেবার মতো সময় নেই তার কাছে। একটি ঝড় আসতে চলছে, ভয়াবহ ঝড়। সেতুর আন্দাজ শক্তি ভালো, সে আন্দাজ করলো এই ঝড়ের ঝাপটা সবচেয়ে বেশি তাকে ছিন্ন ভিন্ন করবে। রাত 1টার পর থেকে আচমকা সুইটের মোবাইলটা অফ হয়ে গেছে। আলফাজ তার আগ অবধিও একাধারে কল করেছে, কল রিসিভ না হলেও বেজেছে, কিন্তু তারপর থেকে অফ যাচ্ছে। এই অস্থিরতায় সারা রাত একটু ঘুমায়নি আলফাজ। সে একজন হেভি ড্রিঙ্কার, অ্যালকোহলিক, অথচ গত রাতে এক চুমুকও পান করেনি। তার শরীর এখন থরথর করে কাঁপছে, চোখে রক্ত উঠে আছে, থরথর করে শরীর ঘামছে। মাথার যন্ত্রণায় পাগলের মতো ঘরে এটা ওটা ভাঙছে, সেসব ছিটিয়ে আছে চারপাশে। ঘরের কোণে একটি মেয়ে জুবুদুবু হয়ে বসে কাঁদছে। গতরাতে তার দুশ্চিন্তা দূর করতে ফুডি ক্লাব থেকে মেয়েটিকে ধরে এনেছিল, কিন্তু আলফাজ মেয়েটির প্রতিও আগ্রহ বোধ করেনি, বরং মেয়েটি দ্রুত কাজ সেরে চলে যেতে চাওয়ায় মেরেছে। এরপর ধাক্কা মেরে মেঝেতে ফেলে রেখেছে। ফারুক গাজী জানতে পারলে আলফাজের খবর খারাপ হবে। ফারুক গাজী বাড়িতে মেয়েলোক তুলে আনা পছন্দ করেন না। এসব ফুর্তির জন্য আলফাজকে আলাদা বাড়ি দিয়ে রেখেছেন। বাড়িতে মেয়ে বউরা থাকে, তাদের সামনে এসব মেয়েলোক তুলে আনা নিষিদ্ধ। আলফাজ সকাল হবার পর মেয়েটিকে বেরো করে দিতে পারছে না। এখন এক বোতল গিলতে পারলে শরীরটা একটু ভালো লাগতো। তার লোকেরা সেতুকে মারতে ব্যর্থ হয়েছে। সেতু যে কুচুকরি মেলোক, ওকে ধরা বা ক্ষতি করা একটু শক্ত হবে তা আন্দাজ ছিল আলফাজের, কিন্তু তা বলে লোকগুলো সেতুকে তো ধরতেই পারেনি। সারা রাত খুঁজে সুইটকেও পায়নি। আলফাজ আজকের দিনটা অপেক্ষা করবে। আজ সুইটের খোঁজ পেলে পেল, নয়তো কাল সে সশরীরে সিলেট যাবে কাল হয়ে। সেতুর কিচ্ছা খতম করার জন্য ভীষণ অধৈর্য হয়ে আছে। সে হয়তো জগতের প্রথম ভাসুর হতে যাচ্ছে, যে ছোট ভাইয়ের হবু বউকে বউ হবার আগেই খুন করে ছোট ভাইকে বাঁচিয়ে নেবে এক কাল নাগিনীর মায়াজাল ও ছোবল থেকে। কিন্তু তার ভাই কোথায়? আলফাজ সত্যি আর ধৈর্য ধারণ করতে পারছিল না। যেখানে রুয়াদের মতো হারামজাদা ও সেতুর মতো সর্পিনী আছে, তার ভাইয়ের কোনো খারাপ কিছু হয়নি তো?